কল্পনা করুন আপনি একজন বিলিয়নিয়ার, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু একটা ফোন কল আসলো অপর প্রান্ত থেকে, বলা হলো হয় আপনার সবকিছু ছেড়ে দিন নয়তো সবকিছু হারাবেন। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা আজকে রাশিয়ার বাস্তবতা। আর এই কথা কে বলছে? কারা বলছে? পশ্চিমা গণমাধ্যম। খবর সংযোগের টপ নিউজের আজকের এপিসোডে একটা চরম মজার এবং চমকপ্রদ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখব কিভাবে ভ্লাদিমির পুতিন রাশিয়ার সবচেয়ে ধনী মানুষদের নিজের পকেটের পুতুলে পরিণত করেছেন এবং যারা বিরোধিতা করেছে তাদের সাথে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। চলুন তাহলে শুরু করি। পুতিনের ধনকুবের নিয়ন্ত্রণের কৌশল, যুদ্ধের মাঝে রুশ অলিগার্করা কেন নীরব, আর এই পুরো রিপোর্টটি পশ্চিমা গণমাধ্যম প্রচার করে আসছে। তাদের এই রিপোর্টে কি কি আছে আমরা তাই দেখব। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর মাত্র কয়েক ঘন্টা পর পুতিন ক্রেমলিনে ডাক দিলেন রাশিয়ার সব বড় বড় ধনকুবেরদের, মানে কোটিপতিদের। শুধু কোটিপতি বললে ভুল হবে, হাজার হাজার কোটিপতিদের। কল্পনা করুন সেই দৃশ্য। বিশাল হলরুমে বসে আছেন রাশিয়ার সবচেয়ে ক্ষমতাশালী ব্যবসায়ীরা, কিন্তু সেদিন তারা দেখতে কেমন লাগছিল? এক সাংবাদিক বর্ণনা দিয়েছেন, তাদের মুখ ফ্যাকাশে ছিল, মনে হচ্ছিল রাতভর ভালোভাবে ঘুমোতে পারেননি। কেন? কারণ তারা জানতেন আগামীকাল থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার ঝড় নামবে, তাদের হাজার হাজার কোটি ডলার মুহূর্তে বাতাস হয়ে যাবে। কিন্তু পুতিন ঠান্ডা গলায় বললেন, আশা করি এই নতুন পরিস্থিতিতেও আমরা একসাথে কাজ করব। এটা আসলে অনুরোধ ছিল না, এটা ছিল আদেশ, এবং সবাই তা বুঝে গিয়েছিল। এখন আসি আজকের সবচেয়ে শকিং গল্পে। ওলেগ টিনকভ রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যাংকের মালিক, একজন শতকোটিপতি। 2022 সালে যুদ্ধ শুরু হলে তিনি ইনস্টাগ্রামে একটা পোস্ট দিলেন, লিখলেন যুদ্ধ হচ্ছে পাগলামি, স্রেফ পাগলামি। মাত্র 24 ঘন্টা পর ক্রেমলিন থেকে ফোন এলো তার ব্যাংকের কর্মকর্তাদের কাছে। বার্তা পরিষ্কার, হয় টিনকভের সাথে সব সম্পর্ক ছিন্ন করুন, নয়তো ব্যাংক জাতীয়করণ করা হবে। টিনকভ নিজের ভাষায় বলেছেন, এটা জিম্মি পরিস্থিতির মতো, আমি কোনো দর কষাকষি করতে পারিনি, যা দেয়া হলো তাই নিতে বাধ্য হলাম। শুনুন এই সংখ্যাটা। তার ব্যাংকের আসল মূল্য ছিল ধরুন $100, তিনি পেলেন মাত্র $3। মোট ক্ষতি $900 কোটি। $900 কোটি। ক্যান ইউ ইমাজিন ইট? একটা ইনস্টাগ্রাম পোস্টের মূল্য দিতে হলো তাকে প্রায় 75,000 কোটি টাকা। এবং ব্যাংকটা কে কিনলো? ভ্লাদিমির পুতিন, রাশিয়ার পঞ্চম ধনী ব্যক্তি, যিনি যুদ্ধ বিমানের জন্য নিকেল সরবরাহ করেন। কাকে? পুতিনকে। এখন একটু পেছনের দিকে যাই, বুঝতে হবে রাশিয়ায় আগে কি ছিল। 1991 সাল সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, পুরো দেশ একটা বিশাল বাজারে পরিণত হলো। সরকারি বিশাল বিশাল কোম্পানি, তেল, গ্যাস, ব্যাংক সব প্রায় বিনামূল্যে কিছু চালাক মানুষের হাতে চলে গেল। এই মানুষগুলোকে বলা হয় অলিগার্ক, মানে অতি ক্ষমতাশীল ধনী গোষ্ঠী। কতটা ক্ষমতাশীল ছিল তারা? বরিস বেরেজোভিচ, এক সময় সবচেয়ে ক্ষমতাশালী অলিগার্ক, দাবি করেছিলেন যে তিনি 2000 সালে পুতিনকে প্রেসিডেন্ট বানানোর পরিকল্পনা করেছিলেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, অলিগার্করা এতটাই শক্তিশালী ছিল যে তারা দেশের প্রেসিডেন্ট নির্বাচন করত। আমি বলছি 90 দশক এবং 2000-এর মাঝামাঝি সেই ইতিহাস। কিন্তু বরিসভস্কি পরে নিজেই বুঝতে পারলেন তিনি কি ভুল করেছেন। 2012 সালে তিনি লিখেছিলেন, আমি তার মধ্যে ভবিষ্যতে স্বৈরশাসক দেখতে পাইনি যিনি স্বাধীনতা দমন করবেন। 1 বছর পর লন্ডনের নির্বাসনে থাকা অবস্থায় বেরেজোভিচ মারা যান, রহস্যজনকভাবে, কাকতালীয়, হয়তোবা। আপনারা বুঝে নেন। এখন আসি আমরা মিখাইল খোদারভস্কির গল্পে। একসময় তিনি ছিলেন রাশিয়ার সবচেয়ে ধনী মানুষ। 2001 সালে তিনি একটা ভুল করে বসলেন, একটা গণতন্ত্রপন্থী সংগঠন খুলে বসলেন। পুতিন যা পছন্দ একেবারে করলেন না, তার বাইরে কোনো ক্ষমতার কেন্দ্র তিনি দেখতে পারেন না। পশ্চিমারা এই মন্তব্যই করে থাকে পুতিনের ব্যাপারে।
খোদরভস্কির শাস্তি কি হলো জানেন? 10 বছর কারাগারে, 10টা বছর। একবার ভাবুন, রাশিয়ার সবচেয়ে ধনী মানুষ জেলে পড়ছেন কারণ তিনি গণতন্ত্র চেয়েছিলেন। এই ঘটনা সব রুশ অলিগার্কদের জন্য একটা সতর্ক বার্তা পাঠালো, লাইনের বাইরে যেও না, নইলে তোমার টাকা পয়সা কিছুই তোমাকে বাঁচাতে পারবে না। এখন আসি সবচেয়ে মজার অংশে, পুতিনের পুরো খেলাটা কিভাবে কাজ করে। এটা খুব সিম্পল, গাজর আর লাঠি নীতি। মানে লাঠি হচ্ছে বিরোধিতা করলে সবকিছু হারাবা, টিনকপ খোদরবেক যেভাবে হারিয়েছিল, কারাগার বা নির্বাসন, রহস্যজনক মৃত্যু। আর গাজর কি হচ্ছে? আনুগত্য দেখালে বিশাল লাভ, সরকারি চুক্তি, যুদ্ধ থেকে মুনাফা। এবং এই কৌশল কাজ করছে। ফোর্বসের তথ্য অনুযায়ী 2022 সালে যুদ্ধ শুরুর পর প্রথমে রুশ বিলিয়নিয়ার সংখ্যা কমে গেলে 117 থেকে 83-তে তারা হারালেন $26,300 কোটি, প্রতিজন গড়ে 27% সম্পদ হারালেন। কিন্তু মজার বিষয় হলো, যারা পুতিনের পক্ষে থাকলো তারা কি করলো? অলিগার্করা আরো ধনী। এখানে গল্পটা টুইস্ট। 2024 সালে রাশিয়ান বিলিয়নিয়ারের সংখ্যা কত হলো? সংখ্যাটা 140 জন। এটা রাশিয়ার ইতিহাসের সর্বোচ্চ সংখ্যা। কিভাবে সম্ভব? যুদ্ধের মাঝে একটা দেশ যুদ্ধ নিষেধাজ্ঞা দিয়ে সেখানে অলিগার্কদের সংখ্যা 140 কিভাবে হলো? উত্তরটা সহজ, রাশিয়ার সামরিক খরচ আকাশচুম্বী। যুদ্ধ অর্থনীতির দেশের 4% প্রবৃদ্ধি এনেছে। যারা ট্যাঙ্ক, বিমান, অস্ত্র বানাচ্ছে তারা কোটি কোটি ডলার কামাচ্ছে। ফোর্বস বলছে 2024 সালে রাশিয়ার অর্ধেকেরও বেশি বিলিয়নিয়ার সামরিক সরবরাহ থেকে লাভবান। তাহলে পুতিনের বার্তা পরিষ্কার, আমার সাথে থাকো, ধনী হও, আমার বিরুদ্ধে যাও, সব হারাও। এই তথ্যগুলো বিদেশি, বিশেষ করে পশ্চিমা গণমাধ্যমে ব্যাপক হারে কি হচ্ছে, ফলাও করে প্রচার হচ্ছে। রাশিয়া এবং পুতিনকে ভিলেন দেখানোর জন্য আসলে কতটা সত্যি তা বিশ্লেষণের জন্য আপনাদের উপরে ছেড়ে দিলাম। ইউক্রেন যুদ্ধ শুরুর পর একটা জিনিস খেয়াল করেছেন? রাশিয়ার কোনো বড় ব্যবসায়ী প্রকাশ্যে যুদ্ধের বিরোধিতা করেনি। কেন? টিনকফের উদাহরণ সবাই দেখেছে, একটা পোস্টের মূল্য $900 কোটি। পশ্চিমা নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল রুশ অলিগার্করা পুতিনের বিরুদ্ধে দাঁড়াবে, কিন্তু হয়েছে উল্টো। কারণ পুতিন তার নিজের নিয়মে খেলছেন, যে বিরোধিতা করবে তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে, সম্পদ বাজেয়াপ্ত করবে এবং সেই সম্পদ দিয়ে দেবে অনুগতদের পুরস্কৃত করতে। এটা একটা পারফেক্ট সিস্টেম। তার জন্য আমাদের জন্য শিক্ষাটা কি? এখন প্রশ্ন হলো, এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, যখন একজন মানুষ অসীম ক্ষমতা পায় তখন কেউ নিরাপদ থাকে না, এমনকি বিলিয়নিয়ারও না। দ্বিতীয়ত, গণতন্ত্র শুধু সাধারণ মানুষের জন্য না, এটা সবার জন্য। কারণ একনায়কতন্ত্রে আজ যে ক্ষমতাবান, কাল সেই হতে পারে শিকার। তৃতীয়ত, নিরাপত্তা মানে সমর্থন। রাশিয়ান অলিগার্করা মনে করেছিলেন চুপ থেকে নিরাপদে থাকবে, আসলে তারা হয়ে গেছে একটা যুদ্ধের সহযোগী। চতুর্থ, পশ্চিমা নিষেধাজ্ঞা যতটা ভাবা হয়েছিল ততটা কার্যকর হয়নি, কারণ এখানে পুতিনের কৌশল কাজ করেছে। আর পুতিনের ভয় নিষেধাজ্ঞার চেয়ে অনেক বেশি শক্তিশালী। বন্ধুরা, আজকের গল্প থেকে একটা বিষয় পরিষ্কার, টাকা পয়সা সব থাকলেও যদি আইনের শাসন না থাকে, যদি গণতন্ত্র না থাকে, তাহলে আপনি নিরাপদ নন। রাশিয়া বিলিয়নিয়াররা আজ ধনী হতে পারে, কিন্তু তারা মূলত হয়ে গেছে পুতিনের আধুনিক দাস। একটা ফোন কল আসতে পারে যে কোনো সময় এবং সব শেষ হয়ে যেতে পারে। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। প্রমোশন এবং বিজ্ঞাপনের জন্য ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশনে যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি, কথা দিচ্ছি আগামীকাল আবার দেখা হবে, তবে টপিক থাকবে আরও থ্রিলিং। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।